আসসালামু আলাইকুম, আমি জাহেদুল ইসলাম আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমি আজকে অ্যাপ্লাইড মেকানিক্সের অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অধ্যায় 6 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একটু এক নজরে দেখে নেই, কি কি প্রশ্নগুলো আমাদের আছে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক কাকে বলে, চক্রবর্তী ব্যাসার্ধ বলতে কি বোঝো। আমরা এগুলা তোমাদেরকে স্ক্রিনশট দিয়েছি, ওখান থেকে তোমাদের পড়ার সুবিধার্থে আমরা প্রশ্নগুলা আগেই সাজেশন আকারে তৈরি করে দিয়েছি। তা আজকে আমি একটু ডিসকাশন করব যাতে তোমাদের ধরতে সুবিধা হয়। তারপরে আমরা দেখব সেকশন মডুলাস বলতে কি বোঝায়, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে কি বোঝায়। যেহেতু অ্যাপ্লাইড মেকানিক্সের অধ্যায় অল্প বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি এবং একটু কঠিনও, তো এই জন্য ধারাবাহিকভাবে আমরা ভিডিও ক্লাস তৈরি করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তারপর আমরা দেখি পরের প্রশ্ন, জড়তার ভ্রামকের উপপাদ্য কি কি, উলম্ব অক্ষীয় উপপাদ্য কাকে বলে। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমাদের আছে যে লম্ব অক্ষীয় উপপাদ্যটি প্রমাণ করো, তারপরে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য চিত্র সহ বর্ণনা করো। তারপর রচনামূলক প্রশ্নের মধ্যে আছে প্রমাণ করো যে আয়তক্ষেত্রের কেন্দ্রে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইজ ইকুয়াল টু বি ডি কিউব বাই 12। এখানে খেয়াল করতে হবে আই হয়েছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক, যেটা হচ্ছে বি ডি কিউব, এটা হবে হোল কিউব বাই 12। আর একটা আছে অথবা হইতে পারে ডি বি কিউব বাই 12, তো এরকম হইতে পারে। তারপরে আছে ত্রিভুজের ভূমি বি, উচ্চতা এইচ, ফলে প্রমাণ করো যে ভূমি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইজ ইকুয়াল টু বি এইচ কিউব বাই 12। এখানে খেয়াল করতে হবে এটা ত্রিভুজ, উচ্চতা দেওয়া আছে, তাহলে উচ্চতা হয়েছে এইচ। তো এরকম কিছু প্রশ্ন, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য রচনামূলক হিসাবে, এবং অবশ্যই এই রিলেটেড ম্যাথ দুটো করতে হবে। আর ত্রিভুজের ভূমি বি, উচ্চতা এইচ, ফলে প্রমাণ করো যে ত্রিভুজের ভরকেন্দ্রগামী মোমেন্ট অফ ইনার্শিয়া বি এইচ কিউব বাই 36, অর্থাৎ অনেক কোয়ালিটির হতে পারে। খেয়াল করতে হবে এটা আয়তক্ষেত্র আর নিচে দুইটা আছে ত্রিভুজ, তাহলে আয়তক্ষেত্র আর ত্রিভুজ তো এক জিনিস না। তো আয়তক্ষেত্রের জন্য 12 দেওয়া হয়, আর ত্রিভুজের ক্ষেত্রেও 12 হইতে পারে। আর ত্রিভুজের যদি ভেরিয়েশন হয়, ত্রিভুজের ভরকেন্দ্রগামী মোমেন্ট অফ ইনার্শিয়া যদি হয় তাহলে হবে এখানে 36। কোশ্চেনের মধ্যে কিছু ভেরিয়েশন আছে। উপরে দুইটা আয়তক্ষেত্রের মধ্যে ভাগ থাকতে হইতে পারে, যেমন বিডি হোল কিউব, বিডি কিউব বাই 12 হইতে পারে, আবার ডিবি কিউব। তো এখানে এই কোশ্চেনের উপর ডিপেন্ড করবে তুমি কোন দিকে যাচ্ছ, এটা একটা বিষয়। আর একটা আছে ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া আছে বিএস কিউব বাই 12 আছে একটা। আর একটা আমরা নেব ত্রিভুজের ভূমি উচ্চতা সব ঠিক আছে, বাট ত্রিভুজের ভরকেন্দ্রগামী মোমেন্ট অফ ইনার্শিয়া, তো এখানে খেয়াল করতে ভরকেন্দ্রগামী। আমরা এগুলো সবই আজকে ডিসকাস করবো, প্লাস কয়েকটা ম্যাথ দেখবো। এই ম্যাথগুলো থাকবে উদাহরণ 6.2, 6.6 আর 6.8। তো আমি এখানে 6.2 এবং 6.8 আলোচনা করেছি। তো তোমাদের 6.6 খুবই সহজ, তোমরা হোমওয়ার্ক আকারে এটা করবা বাসায়। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারবা। তো আমরা প্রথমে চলে যাই মোমেন্ট অফ ইনার্শিয়া কাকে বলা হয়, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেখানে, বা জড়তার ভ্রামক। তো এখানে জড়তার ভ্রামক বলতে আসলে খুবই একটা সহজ জিনিস। আমরা চক্রবর্তী ব্যাসার্ধ বলি, জড়তার ভ্রামক বলি, এগুলো ক্লাস 10-এও পড়ে আসছি, ইন্টারমিডিয়েটে আছে। তোমার তো যেহেতু ইন্টারমিডিয়েট পড়ো না, তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সরাসরি, তো সেখানে তোমরা পাবা। এখানে একটু জিনিস খেয়াল করে আমরা অ্যান্সার সহকারে এখানে তুলে আনছি যে এটাকে মোমেন্ট অফ ইনার্শিয়াও বলা যায়। তো প্রথমে যেটা খেয়াল করব যে একটা ক্ষুদ্রতম ক্ষেত্র ধরবো আমরা, টোটাল একটা পার্টিকেল যদি নেই তার ক্ষুদ্রতম ক্ষেত্র চিহ্নিত করব। এটা নিয়ে আমরা বিস্তারিত সামনে প্রমাণে দেখব। তো ক্ষেত্রকে নির্দিষ্ট অক্ষ হতে ওই ক্ষেত্রে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের যে বর্গটা হবে, মূলত তাকে যদি আমি গুণ করি তাহলেই তাকে জড়তার ভ্রামক বলা হয়। খেয়াল করো, ক্ষুদ্রতম, তো টোটাল যদি এ একটা এরিয়া হয় কোনো বস্তুর, তার অল্প পরিমাণ ক্ষেত্র হবে ডিএ, যেহেতু ক্ষুদ্রতম ক্ষেত্র। তাহলে ডি এর সাথে যে ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে ওই ক্ষেত্রে একটা সেন্টার আছে সবগুলো, তো সেই সেন্টার পর্যন্ত দূরত্ব যদি এক্স অ্যাক্সিস থেকে হয় তাহলে হবে ওয়াই স্কয়ার। এখানে এক্স অ্যাক্সিস থেকে দূরত্বটা কাউন্ট করেছে তাই ওয়াই স্কয়ার, আর যদি তুমি ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্বটা কাউন্ট করো তাহলে হবে এক্স স্কয়ার। তাহলে এই দুইটার গুণফলকে মূলত জড়তার ভ্রামক বলা হয়। আমরা ফিগারে পরে গেলে বুঝতে পারবো। তো এটাই খেয়াল করতে হবে যে ক্ষুদ্রতর ক্ষেত্রের নির্দিষ্ট অক্ষ থেকে ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের তো হবেই তার বর্গ দ্বারা গুণ করলে আমরা মূলত কি পাই, মোমেন্ট অফ ইনার্শিয়া পাই। এরপরে আমাদের আছে বক্রতার ব্যাসার্ধ কাকে বলা হবে, বক্রতার ব্যাসার্ধ রেডিয়াস অফ জাইরেশন বলতে কি বোঝায়। অনেক রকম প্যাটার্ন এখানে আছে। তো এখানে আমরা দেখো
যে কোনো ক্ষেত্রকে নির্দিষ্ট অক্ষ হতে যদি এমন একটা কেন্দ্রীভূত দূরত্ব মনে করা যায়, আমরা আগেই বলি যে জড়তার ভ্রামকের সাথে সব কানেক্টেড। এই জড়তার ভ্রামকটা বুঝতে পারলে আমরা এখান থেকে চক্রাকৃতি ব্যাসার্ধটা বের করতে পারবো। যে টোটাল ক্ষেত্র আছে আর কেন্দ্রীভূত ক্ষেত্রে জড়তার ভ্রামক যদি সমান হয়, আমরা আগেই যে ইন্ডিকেট করলাম জড়তার ভ্রামক, এই জড়তার ভ্রামকের যে মানটা আর টোটাল ক্ষেত্রের ভ্যালুটা যদি সমান হয়, এটাকে খেয়াল করেছো এই যে কেন্দ্র থেকে যে আমরা দূরত্বটা কাউন্ট করলাম ভরকেন্দ্র পর্যন্ত আর ছোট একটু ক্ষেত্রে যে টোটাল গুণফল, এই মানটাকে বলা হয় জড়তার ভ্রামক। এখন সেই জড়তার ভ্রামক এবং সম্পূর্ণ ক্ষেত্রের অংশটা যদি সমান হয়, নির্দিষ্ট অক্ষ থেকে এমনভাবে তুমি ধরবা যাতে এই দুইটা ভ্যালু সমান হয়ে যায়। নির্দিষ্ট অক্ষ থেকে যে দূরত্বে ক্ষেত্রটিকে কেন্দ্রীভূত করা যায় বা ধরা হয় তাকেই মূলত চক্রগতির ব্যাসার্ধ বলে। তো এটাই মূলত বিষয়, তোমার টোটাল ক্ষেত্রটা এবং কেন্দ্রীভূত ক্ষেত্রে জড়তার ভ্রামক কী হইতে হবে, সমান হইতে হবে। আর নির্দিষ্ট অক্ষ থেকে যে দূরত্বে এই কাজটা করা যায় মূলত তাকেই আমরা চক্রগতি ব্যাসার্ধ বলি। তার মানে নির্দিষ্ট অক্ষ থেকে যে দূরত্বে ক্ষেত্রটি কেন্দ্রীভূত করা যায় অর্থাৎ সেন্টারাইজ করতে পারি তাকে চক্রগতি ব্যাসার্ধ বলে। পরের কোশ্চেন দেখো, সেকশন মডুলাস বলতে কি বোঝায়? সেকশন মডুলাস হলো কোনো ক্ষেত্রের বা সেকশনের সেকশন বলতে এক একটা পার্টিকেল বা এক একটা ভাগ। তো একটা ক্ষেত্র ধরলাম বা এক একটা ভাগ ধরলাম, একটা বড় একটা ক্ষেত্রফল নিলাম বা গোলক চিনতে গেলাম, তাকে যদি আমি 6টা ভাগে ভাগ করি তার একটা ভাগ হয়েছে এক একটা সেকশন। এরকম এই সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়াকে বারবারই কিন্তু একই জিনিস আসতেছে, জড়তার ভ্রামক বলি আর মোমেন্ট অফ ইনার্শিয়া বলি, ওই ক্ষেত্রে সেকশন মডুলাস বলা হয় বেসিক্যালি। তো মোমেন্ট অফ ইনার্শিয়াকে ওই ক্ষেত্রে সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষকে বহিস্থ প্রান্তের দূরত্ব দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, খেয়াল করে একটু। সেকশন যেহেতু আমরা আলাদা আলাদা এক একটা পার্টিকেলের কথা চিন্তা করি, যে কোনো সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া ওই ক্ষেত্রের নয়েজটা একটু বেড়ে যাচ্ছে, যার জন্য সাউন্ডটা ক্লিয়ার আসবে না হয়তো, তো তারপরেও একটু বুঝে নিতে হবে যে ওই ক্ষেত্রের বা সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষ থেকে বহিস্থ প্রান্তের দূরত্ব দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা মূলত সেকশন মডুলাস বা প্রস্থচ্ছেদের গুণাঙ্ক পাবো। তো এখন এই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া এটাও একটু দরকারি, এই জন্য আমরা এখানে টাচ রেখেছি। বাট সেকশন মডুলাসটা ভালো করে দেখতে হবে তোমাদের, তারপরে বক্রতা ব্যাসার্ধটাও ভালো করে বুঝতে হবে, এটা অনেকগুলো বোর্ডে আসছে। তো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলোই তুলে ধরা হয়েছে। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু তোমাদের বের করতে হবে, তোমার দুইটা ফরম্যাটে বের করবে, একটা হয়েছে এক্স এক্সিস দিয়ে আর একটা হচ্ছে ওয়াই এক্সিস দিয়ে। আমরা যে দূরত্বটা কাউন্ট করতেছি সেটা উলম্ব অক্ষ রিলেটেড কাউন্ট করব। তো এখানে টোটাল আর স্কয়ার যদি হয় ওটা অতিভুজ, আমরা এটা নিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম যাবো অর্থাৎ থিওরিটিক্যাল আমাদের আছে ব্যাখ্যা করার জন্য, সেখান থেকে বুঝতে পারবা। তো এখানে ধরো এদিকে এক্স অক্ষ হয়, এদিকে যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এটাকে যদি অতিভুজ হিসেবে চিন্তা করতে, অতিভুজ যদি আর হয় তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, অর্থাৎ আমরা যদি অতিভুজের মান বের করি, পিথাগোরাস বলে গেছেন অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সেই রেসপেক্টে এখানে চিন্তা করা যায় অতিভুজ স্কয়ার মানটা দেখো আর স্কয়ার ইকুয়াল টু একবার হবে লম্ব স্কয়ার অর্থাৎ ওয়াই স্কয়ার আর একটা হবে এক্স স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে দুইটাকে আলাদা আলাদা দিয়ে ভাগ করলে আমরা এই ভ্যালুটা পাবো। এই যে প্রথম সাইড সেকশনটা হবে এটাকে আমরা বলি ওয়াই স্কয়ার। তো এই ওয়াই স্কয়ার মানে এক্স অক্ষ থেকে দূরত্বটা আসে, এই জন্য আই এক্স। আর এক্স স্কয়ার যেটা আসলো সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে, তার মানে এটা আই ওয়াই। এভাবেই মূলত তোমাদের কোশ্চেনগুলো এখানে আনসার হয়। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাই, লম্ব অক্ষ তত্ত্ব কাকে বলা হয়? এটা আগের মতোই খুবই সহজ একটা বিষয়। লম্ব অক্ষ তত্ত্ব তোমরা চিন্তা করবে এভাবে, যদি তোমরা দুইটা অ্যাক্সিস চিন্তা করো, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস, এরকম কোনো ক্ষেত্রে এক্স এক্স তলে আছে আর ওয়াই ওয়াই অক্ষ বরাবর গৃহীত হয়েছে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আমরা বের করেছি, টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া যে যোগফলটা হবে ওই অক্ষের মিলন বিন্দুর সাথে লম্বভাবে অঙ্কিত অক্ষ জেড জেড অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া সমান হবে। তাহলে আগেই চিন্তা করো, তোমরা যদি 3 ডাইমেনশন সিস্টেম করেছো, তিনটে অ্যাক্সিস এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আর জেড অক্ষ, তাহলে দুইটা অ্যাক্সিসের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হবে অপর যে বাহুটা আছে অর্থাৎ জেড তার মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান। তার মানে আই জেড জেড ইজ ইকুয়াল টু আই এক্সএস আই ওয়াই ওয়াই। এভাবেই এটা করা হয়, খুবই সহজ। এখন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে চলে যাই। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বলা ছিল যে লম্ব অক্ষের উপপাদ্যটি প্রমাণ করো। তো এই লম্ব অক্ষ উপপাদ্যটি তোমরা এখান থেকে দেখতেই পাবা যে আমরা লম্ব অক্ষের মধ্যে চলে যাই। তো
এর আগে আমরা একটু আগে যে কথাগুলো বলে আসছি সেটাই আমরা ফিগারটা তোমাদের একটু দেখাই। এই যে দেখো একটা ফিগার আছে, এই ফিগারে 3টে এক্সিস কথা বলা হয়েছে। এই 3টের মধ্যে আমরা সবগুলো ডিটেইলস তথ্য নিতে পারবো। যে এখানে এক্স এক্সিস আছে, এটা আছে ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস। তাহলে এই দুইটা এক্স আর ওয়াই, এই দুইটার সাথে যদি তুমি দুইটার মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল তৃতীয় বাহু সমান হইতে হয় কার, এই যে লম্ব অক্ষ তত্ত্ব। এখন লম্ব অক্ষের উপর দুটো আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে ওই কথার রেসপেক্টটাই এখানে চলে আসছে। দেখো আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। তা আমরা এটা প্রমাণ করি। এটা প্রমাণ করা খুবই সহজ। প্রথমে আমরা টোটাল একটা বৃত্তাকার সার্কেল আছে, দেখো এই বৃত্তাকার সার্কেল, টোটাল সার্কেলটার ক্ষেত্রফল যদি হয় এ, অর্থাৎ এ হয়েছে বৃত্তের ক্ষেত্রফল, যার ব্যাসার্ধ হয়েছে, আমরা ধরে নেব ব্যাসার্ধ, আমরা পরে ধরি ব্যাসার্ধটা, টোটাল ক্ষেত্রফলটাই এই ক্ষেত্রফলের ছোট একটা অংশ তুমি চিহ্নিত করো, এই যে ডি এ, এই যে কালো করে দেওয়া আছে ডি এ হয়েছে টোটাল অংশের ক্ষেত্রফল, আর ডি এ হয়েছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল, একবার ছোট একটা পার্টিকুলার ক্ষেত্রফল। তো এই ভ্যালুগুলো আমাকে বলা হয়েছে, এই যে দেখো চিত্র অনুযায়ী এই ক্ষেত্রটির ক্ষুদ্র অংশ হচ্ছে ডি এ, যা ও এক্স এবং ওয়াই অক্ষ দুটি পরস্পর লম্ব অক্ষ হতে এক্স এবং ওয়াই অক্ষ দূরে অবস্থিত। এই যে পার্টিকেলটা আছে, এই সেকশনটা, এটা এই যে ও এক্স রেখা আছে, এই ও এক্স থেকে ওয়াই অক্ষ দূরে আছে। আবার যদি ওয়াই কথা চিন্তা করি, তাহলে ওয়াই রেখা থেকে এক্স অক্ষ দূরে আছে, তাহলে এক্স পর্যন্ত দূরে আছে। তাহলে এক্স হচ্ছে দূরত্ব, যে এক্স অক্ষ থেকে ওয়াই পর্যন্ত দূরত্ব অবস্থিত করতেছে। আবার ওয়াই অক্ষ যদি তুমি চিন্তা করো, তাহলে এখান থেকে এক্স দূরত্বে অবস্থান করতেছে। তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে। এখন আমি যদি এটা থেকে ও বিন্দু থেকে এটার উপর একটা দূরত্ব অ্যাড করি, তাহলে সেটা আমরা আর দিয়ে ইন্ডিকেট করলাম, যে ও জেড অক্ষ হতে এই যে ও জেড অক্ষ থেকে ডিএ ক্ষেত্রটি দূরত্ব যদি আর হয়, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র সরাসরি যে কোনো একটা ত্রিভুজ চিন্তা করি, যদি এই ত্রিভুজ নেই তাতেও হবে, অথবা নিচেরটা আর স্কয়ার ইকুয়াল টু এই যে ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার অথবা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা খুবই সহজ। এখান থেকে এটা অতিভুজ, এটা হবে ভূমি, এটা লম্ব, এরকম করে আমরা ইন্ডিকেট করতে পারি। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন যে কাজটা করব, আমরা প্রত্যেকটা অক্ষ থেকে তার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। প্রথমে আমরা এক্স অক্ষ থেকে চিন্তা করি। তো এক্স অক্ষ থেকে দেখো, এক্স অক্ষ থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার সূত্র হয়েছে এই ছোট অংশের ক্ষেত্রফল ইন্টু এখান থেকে অক্ষ থেকে যে লম্ব দূরত্ব আছে তার স্কয়ার। তাহলে অক্ষ থেকে লম্ব দূরত্ব কিন্তু ওয়াই স্কয়ার, তাহলে ওয়াই স্কয়ার ডিএ। তার মানে আমরা আই এক্স যেটা পাবো ওয়াই স্কয়ার ডিএ, বুঝতে পারছো? এরপরে যদি ওয়াই অক্ষ থেকে তোমরা বের করো, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা আছে এক্স, তাহলে হবে এক্স স্কয়ার ডিএ। দেখো এক্স স্কয়ার ডিএ। তাহলে আমাদের অপশনগুলো কিন্তু এবার ক্লিয়ার হয়ে গেছে। মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে কীভাবে বের করতে হয়, যে এক্স থেকে যদি বের করতে হয় এক্স অক্ষ থেকে, তাহলে ওয়াই স্কয়ার দিয়ে গুণ করতে হয়, আর এই যে ক্ষেত্রফলটা নিতে হয় ডিএ, এরকম করে ওয়াই অক্ষ থেকেও পাওয়া যায়। এখন এই দুইটা ক্ষেত্রফলের যোগফলটা তো আইজেড, তাহলে আইজেড ইজ ইকুয়াল টু, আমরা জানি যেহেতু ডিএ আর স্কয়ার, আমরা আগেই বলে দিচ্ছি ওজেড থেকে ডিএ এর দূরত্ব হয়েছে আর, তাহলে আইজেড যেটা হবে ডিএ আর স্কয়ার, কারণ জেডের সাথে রেসপেক্ট হবে আর এর। এখন আর স্কয়ার মানটা দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর স্কয়ার মানটা আমরা বসাই দিই। এখন এক্স স্কয়ার দিয়ে গুণ করে দাও, একটা হচ্ছে এক্স স্কয়ার ডি আর একটা হবে ওয়াই স্কয়ার ডিএ। এই দুইটা মান তো জানি, এটা মান হয়েছে ওয়াই, আই ওয়াই, এটা মান হয়েছে আই। তো এই মূলত আমাদের অ্যান্সার। নিচেরটুকু তোমাদের করতে হবে না, এটা ইন্টিগ্রেশন সিস্টেমে চলে আসছে। তোমরা যদি এটাকে ইন্টিগ্রেশন হিসাবে তুলনা করো, তাহলে এটাকে সমাকলন দিতে হবে। সমাকলন দিয়ে সেমভাবে এটাকে আলাদা আলাদা করে দুইটা ভাগ, প্রত্যেকটার সাথে একটা ইন্টিগ্রেশন থাকবে, এভাবে করে আমরা আই এক্স প্লাস আই ওয়াই বের করতে পারি। তো এই হয়েছে আমাদের বেসিক কাজগুলো। এটাই তোমাদের লম্ব অক্ষের উপপাদ্য প্রমাণ। এরপর আমরা আর একটা বড় প্রশ্ন চলে যাব, রচনামূলক। তো রচনামূলক প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বাট এগুলোর কিছু ভাগ আছে। এখন কোন ভাগটা আছে সেটা তো বলা যায় না, এই জন্য আমরা সবগুলো এখানে তুলে ধরেছি। তো খেয়াল করা, প্রথমে যে রচনামূলক প্রশ্নটা ছিল আয়তক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা, এবং সেখান থেকে আমাকে বিডি কিউব বাই 12 বের করতে বলা হয়েছিল। তো যদি এইটা আসে তাহলে এখানে শেষ করে দেওয়া, যে কোনো একটা ভাগ আসতে পারে। বিডি কিউব 12 আসলে এক্স অক্ষের সাপেক্ষে তুলনা করতে হয়, আবার ডিবি কিউব যদি আসে তাহলে ওয়াই অক্ষের সাথে তুলনা করতে হয়। তো আমরা একটা সেকশন বুঝবো, তাহলে অপরগুলো আমাদের খুবই সহজ হবে বুঝতে। খেয়াল করো, আয়তক্ষেত্র যেহেতু এটা তার রেক্ট্যাঙ্গেল, মানে এটা স্কোয়ার শেপ না, এটা রেক্ট্যাঙ্গেল শেপ, মানে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র যেহেতু হয়, এক দিকে হবে ছোট আর এক দিকে হবে লম্বা, বড় হবে। তো বর্গকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে সম্পূর্ণ অক্ষের তুলনা করলে তোমরা এক্স অক্ষটা বেসিক্যালি বড় নিতে হবে, যে এদিকে এক্স নাও এদিকে ওয়াই নাও, এরকম করে দুটো ভাগ নাও। একটা আয়তক্ষেত্র চিন্তা করো আগে,
এ বি সি ডি একটা আয়তক্ষেত্র চিন্তা করি আগে, এ বি সি ডি আয়তক্ষেত্র বানালাম, ঠিক আছে। এখন এর মধ্যবিন্দু চিহ্নিত করো, যেহেতু আয়তক্ষেত্র তার একটা সেন্টার আছে, তো সেন্টার বরাবর মাঝ বরাবর চলে আসি, এখান থেকে খানাটা ওয়াই হবে, আর এই যে এক্স অক্ষ বরাবর এটা এক্স হবে। তো এরকম করে আমরা ভ্যালুগুলো আমরা প্রথমে চিন্তা করলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ ইন্ডিকেট করে নিলাম। এখন যে কাজটা করব, দেখো এখানে যে এটাকে বলছে বিডি কিউব, প্রমাণ করতে হবে বিডি কিউব। তো বি হয়েছে প্রস্থ, যেহেতু তাহলে এটার প্রস্থ হয়েছে বি, আর ডি হয়েছে হাইট, ডিস্টেন্স, তা হাইটটা আমরা এখান থেকে এইচ না ধরে ডি ধরতে বলছে, তাই আমরা ডি ধরবো। তো যেহেতু আমি এক্স অক্ষ বরাবর অর্ধেক করে নিচ্ছি, তার মানে ডি এর অর্ধেক কি ডি বাই টু, এই পাশে অর্ধেক আর এদিকে আছে ডি বাই টু, এরকম করে দুইটা সেকশন আমরা ইন্ডিকেট করে নিলাম প্রথমে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা ফিগারটা আমরা বুঝে গেছি, এই কথাটাই মূলত এখানে লেখা হয়েছে, সবগুলো ভ্যালু সব মান ধরে ধরে এই কথাগুলো বলা হয়েছে, ডিওয়াই কল্পনা করছে। আমরা এই কাজটা করব যে এক্স অক্ষ সমান্তরাল ওয়াই অক্ষ দূরে, আমরা যেহেতু বিডি কিউব বের করব, তাহলে এক্স অক্ষের সমান্তরাল করব। খেয়াল করো, এক্স অক্ষের সমান্তরাল, এক্স যেদিকে যাবে সেদিকেই থাকবে, এবং ওয়াই অক্ষের দিকে ওয়াই দূরে, এখান থেকে ওয়াই দূরে নাও ভ্যালুটা, ছোট হাতে ওয়াই দূরে আমরা ছোট একটা অংশ কেটে নিলাম। এইটা হচ্ছে ক্ষেত্রফলটা। এর আগে যেমন ক্ষেত্রফল নিয়েছে ডিএ, এখন সেটা ওয়াই অক্ষ বরাবর নিয়েছে, তাই ডিওয়াই হবে। কনসেপ্টটা ক্লিয়ার? ডিওয়াই। আচ্ছা, এর তাহলে আমরা এই ডিওয়াই ক্ষেত্রফলটা আমরা বুঝে গেলাম যে ডিওয়াই ক্ষেত্রফল, এবং ডিওয়াইটা টোটাল দৈর্ঘ্য আছে এখান থেকে বি পর্যন্ত, যার প্রস্থ আছে ডিওয়াই। বুঝা যাচ্ছে? এতটুকু টোটালটা হয়েছে বি। তাহলে এটা মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ইজিলি বের করতে পারবো। তো মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে ফেলি। এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স যেটা বের হবে, তো আই এক্স বের হবে, আই এক্স যেহেতু এক্স অক্ষ থেকে কাউন্ট করতেছি, এক্স অক্ষ থেকে দূরত্ব কত ওয়াই, তার মানে ওয়াই স্কয়ার, ঠিক আছে। আর এখান থেকে আছে ডি এ, ক্ষেত্রফলটা আমরা নিলাম প্রথমে ডি এ, কিন্তু ডি এর মানটা তো আমরা বসাই না এখনো, তাই না? তো ডি এর ক্ষেত্রফলের মানটা আমরা নিয়ে নেব। ডি এর ক্ষেত্রফল হয়েছে বেসিক একটা ক্ষেত্রফল আমরা ধরে নিয়েছি, এখানে বলে দিচ্ছি ডি এ ইজ ইকুয়াল টু বিডি হয়। আমরা জানি ক্ষেত্রফল হয়েছে যে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তো আমরা এ এল, আমরা এখান থেকে যদি এরকম কাউন্ট করি বি, তাহলে বি হয়েছে প্রস্থ এখান থেকে এতটুকু, আর প্রস্থ হয়েছে এখান থেকে ডিওয়াই, তাহলে আমরা বিডিওয়াই আমরা তার কাউন্ট করতে পারি, ঠিক আছে। তাহলে ডিআই ইজ ইকুয়াল টু বিডিওয়াই আমরা জানি যেহেতু, তাহলে ডি এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের প্রথমে সেকশনটার আমরা আই এক্স ইজিলি বের করতে পারি, ওয়াই স্কয়ার ইকুয়াল টু বি ডি ওয়াই। এটা আমাদের খুবই সহজ একটা ব্যাখ্যা হয়ে গেল, কারণ ডি এ তার এখানে বসবে না, ডি এর মানটা বসবে। আচ্ছা, এখন আমরা এটাকে প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য আমাদের যেহেতু ইন্টিগ্রেশন সিস্টেম করতে হয়, তো সেই জন্য আমরা দেখব লিমিট আছে, আপার লিমিট আর লোয়ার লিমিট। এখানে দুইটা লোয়ার লিমিট আছে, এই এক্স অক্ষের নিচে আছে মাইনাস ডি বাই টু, আর উপরে আছে প্লাস ডি বাই টু, ঠিক আছে। তাহলে টোটালটাই তো কাউন্ট করতে হয় ক্ষেত্রফল, তাহলে এদিকে আছে ডি বাই টু মাইনাসটা, আর এদিকে আছে প্লাস ডি বাই টু। তো এখন লোয়ার লিমিট তুমি নাও এখান থেকে, এই ভ্যালু থেকে, এই এক্স অক্ষ থেকে এদিকে নিচে আসো মাইনাস ডি বাই টু লোয়ার লিমিট, আর উপরে হয় প্লাস ডি বাই টু, আর এখানে যে ভ্যালুটা আছে যা আছে তাই তুলে দাও, ওয়াই স্কয়ার বিডি ওয়াই, ঠিক আছে। এখন এই ইন্টিগ্রেশন তোমরা সবাই পারো। তো বিটা হয়েছে কনস্ট্যান্ট সংখ্যা, আর বিটাকে বাইরে নিয়ে চলে আসো, আর এই ওয়াই স্কয়ারের সাথে ওয়াই কয়টা হয়, ওয়াই কিউব হয়ে যায়, এটাকে ওয়াই কিউব ধরা যাবে না, ওয়াই স্কয়ার ডি ওয়াই, তাই তো বি। তাহলে ওয়াই স্কয়ারের আমরা ইন্টিগ্রেশন জানি, ওয়াই কিউব বাই 3, 2 থাকলে তার সাথে 1 বেড়ে যায়, আর নিচে ওই সংখ্যা ভাগ হয়, তাহলে ওয়াই 2 এর 1 3 বাই 3, ঠিক আছে। আর এখানে উপরে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট, এই কাজগুলো আমরা করে দেবো। এরপর আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে এই মানটা লিমিটটা ভেঙে দিলে আমরা অ্যান্সারটা পাবো বিডি কিউব বাই 12। এটা সবাই করেছো, এটা সবাইকে করানো হয়েছে। এই 3টাকে বাইরে নিয়ে আসো, বি বাই 3, তারপরে ওয়াই জায়গায় মানটা বসায় দিই ডি বাই টু, ওয়াই জায়গায় ডি বাই টু মানটা বসায়, উপরে কি আছে হোল কিউব আছে, হোল কিউব দিয়ে দিলাম, কারণ 3 তো আগেই নিয়ে নিয়েছি, তাহলে বি বাই 3 কিন্তু আগেই চলে গেল, সাব ব্র্যাকেট দিয়ে ডি বাই টু কার মান, ওয়াই জায়গায় ডি বাই টু বসাইলাম একবার, পজিটিভটা বসিয়ে হোল কিউব বাইরে। আর সূত্রের মাইনাস আছে, আমরা একবারে করে দিতে পারি, মাইনাসে প্লাস, তারা আলাদা করে রাখছে, প্রথমে মাইনাস দিয়েছে সূত্রের কারণে, আর এই যে মাইনাসটা আছে সেটা পরে বসাইছে, মাইনাস ডি বাই টু হোল কিউব, ঠিক আছে। এবার মাইনাসে প্লাস করে ডি কিউব বাই 2 কিউব বাই 8 হয়, আর উপরে ডি কিউব বাই 2 কিউব 8 হয়, এটাকে তুমি লসাগু নাও, তাহলে উপরে 2 ডি কিউব হয়, কাটাকাটি করো, দেখো বি ডি কিউব বাই 12। এভাবে আমরা একটা অপশন পেয়ে গেলাম। পরের অপশনটা তোমাদের নিজেরই করবা, কারণ খুবই সহজ। যদি পরীক্ষার সময় ডিবি কিউব আসে, অর্থাৎ বি না হয়ে ডিবি কিউবটা আসে, অর্থাৎ হাইটটা ছোট বা উইডথটা বড়, তাহলে তোমরা ওয়াইতে চলে যাবে। এবার এদিকে তোমার হাইট ঠিকই রাখলাম,
আগের মতো দিয়ে রাখলা, বাট ওয়াই অক্ষ বরাবর কাউন্ট করবা, ঠিক আছে। ফিগার সব সেম, সব রকম সেম, বাট তুমি যে সেকশনটা নিবা সেই সেকশনটা নিতে হবে ওয়াই অক্ষ থেকে, ঠিক আছে। ওয়াই অক্ষ সমান্তরাল কাউন্ট করবা, ওকে। তাহলে ওয়াই অক্ষ থেকে হলে এক্স দূরত্বে যাবা, আর এখান থেকে তুমি ডিএক্স নেবা। আগে যেমন ওয়াই দূরত্বে গিয়ে ডিওয়াই পেয়েছো, এবার এক্স দূরত্বে গিয়ে ডিএক্স পাবা, ঠিক আছে। এই সেম ভ্যালু এখানেও এদিকে চলে যাও, মাইনাস বি বাই টু এদিকে চলে যাও। আগে যেমন ডি বাই টু ছিল, এবার তো সেটা হবে না, এবার এক্স থেকে হবে, তাহলে মাইনাস বি বাই টু আর প্লাস বি বাই টু। আর সব সেম কাজ, এখানে এক্স স্কোয়ার হবে, কারণ ওয়াই অক্ষ থেকে দূরত্ব করলে এক্স হয়, ওয়াই অক্ষ থেকে দূরত্ব করলে এক্স হয়, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো আমরা ইজিলি উপরেটা বুঝলে নিচটা বুঝতে পারবো, নিজেরাই করবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা পরীক্ষার সময় আসে না, তারপর আমরা এখানে অ্যাড করে রাখছি সমান্তরাল অক্ষের সাথে যদি আসে তাহলে আমরা ঠিক এরকমই কাজ করব। তবে এটা নিয়ে অঙ্ক অনেক সময় আসতে দেখা যাচ্ছে সমান্তরাল অক্ষের সাপেক্ষে। সেক্ষেত্রে যে কাজটা করতে হয়, প্রথমে তো তুমি একটা অক্ষের ক্ষেত্রফলটা বের করে নিয়েছো আগে, আর টোটাল ক্ষেত্রফল তোমাকে ধরতে হবে এ এইচ স্কয়ার, ঠিক আছে। এখন এইখানে এ হয়েছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হয়েছে টোটাল অঙ্কের ক্ষেত্রফল বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে বি ইন্টু ডি ধরতে হবে, এদিকে বি এদিকে ডি, তাহলে টোটাল ক্ষেত্রফলটা চলে আসবে, সেটা হচ্ছে এ, বুঝা যাচ্ছে, এই এর মানটা। আর এইচ হয়েছে যে বিষয়টা, এইচ হচ্ছে কতটুকু, মিডল পয়েন্ট থেকে কাউন্ট করতে হয়, তো এই জন্য অর্ধেকটা ডি বাই টু, অর্ধেকটা ডি বাই টু, এই জন্য এইচ এর মানটা ডি বাই টু ধরে তুমি এখানে কাজ করবে। যদি এক্স অক্ষ থেকে তুমি চিন্তা করো, ঠিক আছে, এক্স অক্ষ থেকে চিন্তা করলে তোমাকে ডি বাই টু আসতে হবে, আর যদি ওয়াই অক্ষ থেকে নাও তাহলে বি বাই টু হবে। এভাবেই কাজগুলো করতে হবে। তো মোটামুটি এভাবে এক্স অক্ষ ধরলে মানে ফিগার এইটা, এখান থেকে ডি বাই টু। এই হচ্ছে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা। অবশ্যই করবা এবং খুবই সহজ, না বুঝলে আমরা আবার রিপ্লাই করব অন্য একটা ক্লাসে। তো রচনামূলক প্রশ্ন আর একটা আমাদের যেটা দরকার আছে, ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার আসি ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া। দেখো ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া খুবই সহজ, একটা বুঝে হয়ে গেলে আমরা এটাও বুঝতে পারবো। একটা ত্রিভুজ আঁকবো প্রথমে, এখানে দেখতেই পাচ্ছ প্রশ্নটা কোথায়, এখানে দেখা যাচ্ছে যে এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজ। তো এবিসি ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করবো। তো প্রথমে আমরা এটার হাইটটা বুঝে নেই, যেহেতু আমাকে বের করতে হবে বি এইচ কিউব বাই 12, বি এইচ কিউব, তার মানে হাইটটা হয়েছে এইচ আর উইডথ হয়েছে অর্থাৎ প্রস্থ হয়েছে বি। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার করবো আগে, হাইট এইচ প্রস্থ বি, ঠিক আছে, যেটা কি হয়। তো এখন আমরা যে বইয়ের মতো পড়তে পারি, যে মনে করি এবিসি একটা ত্রিভুজ, এর ভূমি এ বি সমান সমান বি ধরা হয়েছে, আর উচ্চতা হয়েছে এসি ইকুয়াল টু এইচ। এবি হতে ভূমি ওয়াই, এবি ভূমি হতে ওয়াই দূরে একটা ক্ষুদ্র অংশ চিন্তা করো, এই যে বি আছে এখান থেকে ওয়াই পরিমাণ দূরে একটা অংশ চিন্তা করো, যেহেতু ওয়াই দূরে খারাপ দিকে, সুতরাং এই ক্ষেত্রফলটা হবে ডি ওয়াই, বুঝা যাচ্ছে। যদি এক্স এর দিকে হইতো তাহলে ডিএক্স হইতো, এটা খেয়াল করতে হবে। এবং এই ক্ষেত্রফলটা আমরা সহজে বের করতে পারবো। ক্ষেত্রফলটা হচ্ছে ডিএ, টোটাল ক্ষেত্রফল ডিএ ইজ ইকুয়াল টু এস, যেহেতু তার প্রস্থ ধরা হয়েছে ছোটত্র এস, তাহলে এস ইন্টু ডিওয়াই, কারণ আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সবসময় ক্ষেত্রফল হয়, তাহলে এস ইন্টু ডিওয়াই আমরা ক্ষেত্রফলটা বের করে নিলাম এখানে। এখন যে কাজটা হবে, তো আচ্ছা এখানে একটু খেয়াল করো যে আমরা চলে আসি সরাসরি মোমেন্ট অফ ইনার্শিয়া। তা আমরা এবি হতে ত্রিভুজটি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তো প্রথমে যেহেতু এক্স অক্ষ থেকে চলে আসতেছি, তাই আই এক্স সমান সমান ওয়াই স্কয়ার, যেহেতু দূরত্ব দিয়ে গুণ করতে হবে ওয়াই স্কয়ার, ওই যে ক্ষেত্রফলটা ডিএ। তো ডিএ মানটা তো আমরা জানা আছে এস ডিওয়াই, এখানে ডিএ মানটা দেওয়া আছে এস ডিওয়াই। তো এখানে একবারই করে দাও লিমিটের মানটা, যেহেতু এদিকে কোনো অপশন নাই, নিচে কিছু নাই, সরাসরি এই এবি থেকে নিচ্ছি, নিচে 0, তাহলে 0 থেকে টোটাল হাইট কত এইচ, তাহলে এবার লোয়ার লিমিট হবে 0 আর আপার লিমিট হবে এইচ। তাহলে এভাবে আমরা লিমিট ক্যালকুলেশন করে ওয়াই স্কয়ার এস ডিওয়াই করতে পারি। তো এখানে একটা ওয়াই স্কয়ার রেখে দাও, আর এস এর মানটা আমরা বসাই দিই, এস এর মানটা যেহেতু এখানে আসছে প্রমাণ করে, তো এস এর মানটা তোমরা খেয়াল করো বি ইন্টু এইচ মাইনাস ওয়াই ভাগ এইচ। তাহলে বি হয়েছে টোটাল উইথ কত সেটা বিটা, আর এখান থেকে যদি তোমার অপশন তুমি কতটুকু ধরেছো, এখান থেকে এস এর মানটা বের করবো, তো সেই জন্য তাহলে এতটুকু যদি ওয়াই হয় তাহলে বাকি থাকে কি এইচ মাইনাস ওয়াই, তাহলে বি এর সাথে এইচ মাইনাস ওয়াই গুণ করে টোটাল এইচ দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এখন এইচ এস এর মানটা বসানো শেষ। তো ওয়াই যেহেতু ডি ওয়াই সাথে, সুতরাং ওয়াই যার সাথে আসে সেগুলো থেকে যাবে, আর বি বাই এইচটা বাইরে নিয়ে চলে আসবে, তাহলে বি বাই এইচ আমরা বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে বি বাই এইচ বাইরে চলে গেল, থাকে কি ওয়াই স্কয়ার ডিওয়াই থাকে, আর একটা এইচ মাইনাস ওয়াই থাকে, ঠিক আছে। এতটুকু কনসেপ্টটা ক্লিয়ার, কারণ আমরা বি বাই এইচ কনস্ট্যান্ট এটা বের হয়ে নিয়ে আসছি ইন্টিগ্রেশনের বাইরে, আর এইচ মাইনাস ওয়াই রেখে দেবো, ওয়াই স্কয়ার ডিওয়াইটা থাকবে। এখন
এটাকে একটু ভেঙে দেয়, ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে এইচ ওয়াই স্কোয়ার হবে একটা, আর ওয়াই ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই কিউব, তাহলে এটা গুণ করে দিলাম, আর বাইরে ডিওয়াই থাকবে। এবার আমরা ইন্টিগ্রেশন করা অনেক ইজি হবে। তো বি বাই এইচ তো সেম, খেয়াল করো এইচ এইচের কোনো কাজ না, এখানে এইচ কনস্ট্যান্ট আকারে থাকতেছে গুণ আকারে, ওয়াই স্কোয়ার জি ওয়াই যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, তাহলে স্কোয়ার থাকলে অর্থাৎ দুই থাকলে বাড়ে 3 হয়ে যায়, তাহলে ওয়াই কিউব বাই 3, আর এখানে 3 আছে তাহলে এটা বাড়ে 4 হয়ে যাবে, তাহলে ওয়াই 4/4। কনসেপ্টটা ক্লিয়ার সবাই? তো এরকম করে ইন্টিগ্রেশন করতে হয়, সূত্র তোমাদের আগেও ক্লাসে একদিন শেখানো হয়েছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা মানটা বসাই দেবো। তো ওয়াই এর মান একবার এইচ বসাবো আর একবার 0 বসাবো, ঠিক আছে? তো 0 তো ভ্যালু 0 মানে কি 0, সুতরাং 0 বসানোর দরকার নয়, শুধু এইচ বসালে অ্যান্সারটা চলে আসবে। তাহলে এইচ কিউব মানে কি এইচ, আর এইচ কিউব মানে 4, এখানে এইচ 3টা আছে, এখানে একটা 4টা, এইচ 4/3, আর সরাসরি এই ওয়াই মানে এইচ, তাহলে এইচ 4/4। এই হয়েছে তোমার মান বসানো শেষ, 0 বসানোর দরকার নাই। আর এখন কত হয়েছে এটাকে তুমি একটু ক্যালকুলেশন করো, b/h, এখানে লসাগু করো, h4/12 চলে আসবে, কাটাকাটি করো, তাহলে bh3/12। এভাবেই আমরা মূলত bh3/12 পেয়ে যাই, এবং খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটাও, সবাই আশা করি ভালো করেই করবা। এরপরে আর একটু বাকি আছে, সমান্তরাল অক্ষের সাথে যদি আসে তাহলে 36 কীভাবে আসে, সেক্ষেত্রে এটা মোমেন্ট অফ ইনার্শিয়াও করতে হবে তোমাদের। তাহলে আইজি অর্থাৎ ভরকেন্দ্র, জি যেহেতু ভরকেন্দ্রগামী বের করতে হবে, তাহলে আইজি এখানে ধরতে হবে, এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। তাহলে আমরা যে আইএক্সটা বের করেছি, সেই আইএক্সটা থেকেই ক্ষেত্রফলটা বাদ দেবো, অর্থাৎ আইএক্স থেকে এ এইচ স্কোয়ার যে ভ্যালুটা আছে সেটা আমরা বাদ দেবো, এ এইচ স্কোয়ার। তো দেখো আইএক্স এর মানটা আমরা বসাই দিই এখানে, আইএক্স এর মান, আর এ হয়েছে তো ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কাকে বলা হয়? টোটাল ক্ষেত্রফলটা তুমি চিন্তা করো, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো তোমরা যদি হাফ নাও 1/2, আর ভূমি হচ্ছে বি, উচ্চতা হয়েছে এইচ, তাহলে bh/2। যদি তোমরা এখানে তারা সরাসরি করেছে, তোমরা যদি সেভাবে করো তাহলে একই মান পাবা, bh/2। চিন্তা করো bh/2, এইখানে যদি তোমার উপরে হয় bh আর নিচে যদি 2 হয়, ইন্টু দাও এইচ স্কোয়ার, তাই তো? এইচ স্কোয়ার মানটা এখানে দিয়েছে কত, 3/1 তো, যেহেতু এই সাইডটা একটু বড়, টোটাল ভরকেন্দ্র হয় কিন্তু 3/1 যাই ভরকেন্দ্র হবে, অর্থাৎ তাকে তো সেন্টারাইড করতে হবে, এই জন্য যত কমতেছে তত কিন্তু মানটা অংশটা কিন্তু কমে যাচ্ছে, এই জন্য 3/1 কাউন্ট করলে বেটার হয়। তাহলে h/3, এইচ স্কোয়ার বলতে এইচের জায়গায় h/3 বসাও, তাহলে এইচ স্কোয়ার বাই 3 9, আর আগে ছিল bh/2, 9 2 18, আর bh³ চলে আসবে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করো, দেখো bh3/36 পাবা। আশা করি এখানে বিষয়টা বুঝতে পারছো। আইএক্স এর মান আগে যেটা পেলাম সেটা এখানে বলবে, আইএক্স এর মান হবে, আর এর মান হয়েছে, এর মানটা এখানে লেখা যাচ্ছে না, লেখা থাকলে আমি বুঝিয়ে দিতে পারতাম। এর মান হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হয়েছে বি, উচ্চতা এইচ, তার মানে bh/2, ঠিক আছে? আর এটা হলো স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে তাহলে bh3/18 পাবা। এভাবেই আমরা মূলত bh3/36 আসে। তো যে যাটা পরীক্ষার সময় আসে সেটাই বের করে দিতে হবে। এই পর্যন্ত তোমাদের থিওরিটিক্যাল প্রশ্নগুলো ছিল, আমরা এখন অঙ্কে চলে যাব। তো প্রথমে একটা বড় অঙ্ক নিয়ে শুরু করি, 6.2। দেখো এখানে যে বিষয়টা আছে যে নিম্নের 6.17 নম্বর চিত্র আছে, এই চিত্রের টি সেকশন, এটা টি এর মতো দেখায়, এই টি সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবে। তো আশা করি এটা তোমাদের যখন লেখে তোমরা করবা তখন সবাই এটা বুঝতে পারবা। অনেকগুলো অপশন এখানে চেয়েছে, ভরকেন্দ্রগামী এক্স এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে, এবং এক্স বেস হতে এক্স অক্ষের সাপেক্ষে। তো আমরা এই মানগুলো বের করতে পারবো। প্রথমেই দেখো ভরকেন্দ্রগামী বের করতে বলছে, আবার পরেরটাও ভরকেন্দ্রগামী বের করতে বলছে, আর পরেরটা বলছে বেস হতে, অর্থাৎ ভূমি থেকে, একবার শেষ মাথা থেকে। তাহলে বুঝা যাচ্ছে কি বিষয়টা হবে। ভূমি থেকে বের করতে গেলে ভূমির সূত্র তো আমরা একটু আগে আইএক্স দিয়ে বের করেছি, আর এখানে হবে ভরকেন্দ্রগামী মানে আইজি বা এক্স অক্ষের সাপেক্ষে, একটু আগে যে শেষ সূত্রটা দেখাইছি, এই যে লাস্ট যে পার্টটা, এটা হবে দেখো ভরকেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে, তার মানে আইজি এরকম রিলেটেড হবে। তো এভাবেই বের করতে হবে। তো প্রথমে আমরা অপশনটা চলে যাই, এখানে একটু বুঝে নাও যে দুইটা ভাগে ভাগ করে, এখানে দেখো একটা ভাগ আছে, এদিকে একটা রেক্ট্যাঙ্গেল আছে, আর নিচে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এরকম দুইটা ভাগে ভাগ করে। এখন প্রথম ভাগের আগে মান বের করে ফেলো, দ্বিতীয় ভাগের মান, এগুলো আমরা আগের ক্লাসে সেন্ট্রয়েড বের করা শিখেছি, ভরকেন্দ্র বের করা শিখছি, সুতরাং ওখানে ভরকেন্দ্র তোমাকে বের করে আসতে হবে, ঠিক আছে? আমরা এই যে ওয়াই প্রাইম এই যে সূত্র একে একে শেখানো হয়েছে, তো সেইভাবে তোমাদের কাজ করতে হবে, এখানে ওইভাবে কাজটা করতে হবে, খুবই সহজ অঙ্ক। প্রশ্নটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, আশা করি ধারাবাহিকভাবে বুঝতে পারলে তোমরা সবাই বুঝতে পারবা। তো দেখো একটু খেয়াল করো, প্রথম অংশটার ক্ষেত্রফলটা চিন্তা করো,
প্রথম অংশটা ক্ষেত্রফল এই যে দেখো 4 × 12, তাহলে A1 যে বের করবো প্রথম অংশের এই ABCD কিছুই লেখা লাগবে না, তুমি যদি লেখো যে 1 নম্বর অংশের আমরা বের করবো, ঠিক আছে, অথবা ABCD তুমি লিখতেও পারো। তো যাই হোক, এই প্রথম অংশের ক্ষেত্রফল A1 = 12 × 4, পরে কত 12 × 4, তাহলে এই যে 12 × 4 আমরা নিতেছি ইজিলি ক্ষেত্রফলটা। এরপরে আমরা y বরাবর দূরত্ব কাউন্ট করে দেখো এটার অর্ধেক, তাহলে y1 হবে 4/2, তার মানে আমরা সরাসরি যেহেতু ভূমি থেকে কাউন্ট করব, রেফারেন্স আমাদের EF সেকশনটি বেস থেকে চিন্তা করতে হয়, তাহলে EF হয়েছে সেকশনটি বেস, তাহলে EF এদিকে তুমি 4/2 পাইলা মানে 2, আর নিচে আছে কত 16, তাহলে 16 আর 2 18, এভাবে হবে। তারা করছে 20 থেকে, টোটালটা নিচে 16 আর 4 20, 20 থেকে 2 বাদ গেছে, তাতেও 18 হয়। তুমি যেভাবে করো, অর্থাৎ আমি চাচ্ছি যে তুমি এই EF থেকে টোটাল হাইটটা কত সেটা ইন্ডিকেট করো। EF থেকে এখানে আছে 16, আর এই টোটাল এই 4-এর অর্ধেক কত 2, তাহলে 16 আর 2 মাঝামাঝি কত 18, তাহলে এটা তোমার হয়ে গেল। এখন পরেরটা চিন্তা করো, এই 2 নম্বর ভাগে চলে আসে, এটা ক্ষেত্রফল দেখো, এদিকে আছে 4 আর এদিকে আছে 16, তাহলে তাতেও 4 16 64 চলে আসে, ঠিক আছে। আর এই রেফারেন্স অক্ষ থেকে দূরত্ব চলে আসো, দেখো রেফারেন্স থেকে টোটাল হাইট ছিল 16, তার অর্ধেক কত 8, তাহলে এটা পাবা 8। তাদের মতো করতে হবে এমন কোনো কথা নাই, তুমি 16কে রাখ দেবা 2 দিয়ে, তাহলে 8 চলে আসবে। তাহলে এই রেফারেন্স হয়ে গেলে আমরা এখন সহজেই তার ভরকেন্দ্র বের করতে পারবো। তাহলে y অক্ষ থেকে, যেহেতু এটা খাড়া পার্টিকেল, সুতরাং এটা x অ্যাক্সিস দরকার নাই, y অক্ষ থেকে আমরা ভ্যালুটা নিয়ে নিচ্ছি। তাহলে y অক্ষ থেকে A1 y1 প্লাস A2 y2 আর A1 প্লাস A2, এটা আমরা এর আগের ক্লাসও আগের অধ্যায়ে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা খুবই সহজ, এটা তোমরা এখান থেকে বের করে নিতে পারো, যোগ করলে মানটা চলে আসবে। এরপরে আমাকে যেটা বের করতে বলছিল যে ক নাম্বারে যে টি সেকশনটির ভরকেন্দ্রগামী x x অক্ষের সাপেক্ষে আমরা মূলত মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব। তাহলে আমাকে যেহেতু দুইটা ভাগ, এখানে 1 নং একটা বিষয় আছে, 2 নং একটা বিষয়, দুইটা অপশন খেয়াল করছো ফিগারটায় হয়তো, এখানে দেখো ফিগারটা দেখো, ফিগার এইটা একটা কোথায়, এই যে এই 1 নং এই 2 নং, এই দুইটা ভাগই আমাকে আলাদা আলাদা বের করবো, পরে দুইটা যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা আগে 1 নং সেকশনের কথা চিন্তা করি, যেহেতু আইএক্সটা আগে বের করে নেই, আইএক্স তোমরা যদি আইজিডিও বের করো তাতেও আইজিডিও হবে, তো কারণ ওই যে আগে মাইনাস করে দিছি, মনে আছে আইজি বের করার সময় আইএক্স মাইনাস এ এইচ করে দিছি, এখন আমরা আইএক্স1 বের করতেছি, একই কথা। তাহলে আইএক্স1 আমরা বের করব IG1 প্লাস এ এইচ স্কোয়ার, ঠিক আছে। তাহলে IG1 মানে ভরকেন্দ্রগামী যেহেতু, তাহলে IG1 প্লাস এ এইচ স্কোয়ার, 1 কেন, আমরা 1 নং সেকশনের কাজ করতেছি তাই, আর এ এইচ স্কোয়ার এটা অবশ্যই লাগবে প্রত্যেকটার জন্য। তো এখন দেখো IG1 বের করা খুবই সহজ। IG1টা বের করবো কিভাবে, আমরা এর আগে একটা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা শেখানো হয়েছে, সেখানে লেখা ছিল কিন্তু দেখবা BH3/12, ঠিক আছে। তো BH3/12, আর একটা ছিল BD3/12, আর একটা ছিল DB3/12। তো এখানে খেয়াল করবা, তোমাদের আমি ব্যাকে চলে যাই, একটু দেখাই আসি। এই যে দেখো BH3/12 এটা হচ্ছে ত্রিভুজের, আর একটা হবে এখানে BD3/12 অথবা DB3/12। তো এই দুইটা খেয়াল করবে, এখানে x অক্ষ বরাবর BD3/12। তো আমরা আমাদের কোশ্চেনটা চলে যায় ম্যাথটায়, খেয়াল করো, আমরা এখানে ছিলাম, এই যে 12 × 4³/12 আসছে, কোথা থেকে আসছে, সূত্র তো 12 তো নিচে আসছে, এখানে BD3/12 কেন, আমরা একটু ফিগারটা দেখে আসি। এখানে দেখো এটা হয়েছে B আর এটা হচ্ছে D, ঠিক আছে, তাহলে BD3, তাহলে দেখো তোমরা এখানে প্রস্থটা তুমি নাও B12 আর এটা হয়েছে কত 4, তাহলে তোমরা এখান থেকে 12 × 4³ আর সূত্রে কত 12, এই চিত্রটা আমরা সাথে জানতে পারলে ভালো হতো। তো এখন কাজটা কিন্তু হয়ে গেল, সূত্র বসানো শেষ আইজি। এবার আসো এ এইচ স্কয়ার মানটা কোথায় পাবা, এর মানটা আগে চিন্তা করো। এ হয়েছে ক্ষেত্রফল, তাহলে 1 নম্বর অংশের ক্ষেত্রফল তো আমরা সবাই জানি যে দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ছিল কত, দেখো ফিগারটায়, দৈর্ঘ্য ছিল তোমার কোথায়, দৈর্ঘ্য ছিল 12 আর প্রস্থ ছিল কত 4, 4 কিন্তু 48, এখানে সেই কাজটাই করা হয়েছে, এই যে 12 × 4 ইন্টু এইচ স্কয়ার, এই এইচ স্কয়ার মানটাই তোমাকে একটু কাজ করতে হবে। এইচ স্কয়ার মানটা যেটা করবা সেটা হয়েছে, আগে আমরা এখানে যেটা আছে খেয়াল করে, এখানে কত আছে y, এর আগে যে মানটা আমরা করে রাখছি y প্রাইম বের করে রাখছি মনে হয়, তাহলে y 18টা দেখে আসি একটু, তাহলে
আমরা যে y2 করে আসছি, এই যে y1 আগে রেফারেন্স, যেহেতু আমাকে y2 এর দরকার নয়, 2 এর হিসাবটা বাদ দেবা, আগে y হিসেবে চলে থাকবা। এই ফিগারটা একটু এক কাজ করে নেই, ফিগারটা আমি সামনে বারবার ফিগারটা পিছনে আসছে, ফিগারটা আমরা সামনে রাখি দেখতে সুবিধা। বারবার আমরা পিছনে যাচ্ছি, এটা তো সমস্যা। এই যে দেখো, তাহলে এই 18 কোথা থেকে আসবে? y1 এখান থেকে হাইট কতটুকু? 16, আর এই 4 এর অর্ধেক ছিল 2, তাহলে 16 আর 2 18, তাহলে এটা তোমাকে আগে লিখতেই হবে বড়টা। তাহলে y1 থেকে কত বাদ যাবে? এই যে y প্রাইম, একটু আগে আমরা পিছনের অঙ্কে যে y প্রাইম করে আসছি সেটা, এই যে y প্রাইম কোথায় পাবা? এই যে y প্রাইম আমাদের বের করা ছিল 12.286, তাহলে আমরা ওই কাজটাই কিন্তু এখানে লিখেছি। তাহলে ঠিক আছে, একটু সূত্র কঠিন হওয়ার কারণে আমরা একটু রিপিট করতেছি বারবার, কারণ তোমাকে একটা ম্যাথ বুঝতে হবে ভালো করে। প্রথমে আমরা যখন টি সেকশনে ভরকেন্দ্রগামী এক্স এক্স অক্ষের সাপেক্ষে তুলনা করব, আগে 1 নং অক্ষ বের করব, আর পরে 2 নং এর যে সেকশনটা আছে সেটা, দুইটা সেকশন আমাকে বের করতে হবে। তাহলে 1 নং সেকশনে আইএক্স বরাবর যদি বের করি, তাহলে IG1 প্লাস AH স্কয়ার, আইজি এর মানটা আমরা দেখাইছি BD কিউব বাই 12। ঠিক এখানে এর মান হয়েছে আয়তক্ষেত্র, তাই গুণ করে দাও, আর এইচ এর মানটা হয়েছে y1 থেকে y প্রাইম বাদ দাও, তাহলে আমরা এইচ এর মানটা পেয়ে যাব, আর সাথে স্কয়ার থাকার জন্য হোল স্কয়ার। এই সবগুলো ভ্যালু বসাই দাও সুন্দর করে, তাহলে এটা চলে আসবে आंसर। এটা সেন্টিমিটার ছিল, তাহলে ভ্যালুটাও সেন্টিমিটার আসবে। এটা গেল 1 নং। এবার অনুরূপভাবে তুমি 2 নম্বর সেকশনটা নিজে নিজে ট্রাই করে দেখো, পারবা। IX2 হবে, IG2 হবে, AH2 হবে। তাহলে IG2 হয়েছে এবার উল্টাটা, তাহলে এখানে হবে 4, এদিকে হবে D। তাহলে এই প্রস্থটা সবসময় ছোটটা, বড়টা তো এবার চলে আসছে BD কিউব, তাহলে BD কিউব বাই 12। ঠিক আছে, এবার ঘুরে গেছে মানটা, কিন্তু এটা ফিগারটা তুমি দেখলে বুঝতে পারবা তোমার প্রস্থ কোনটা। প্রস্থ হচ্ছে B, এটা হচ্ছে D, আর আগেরটা ছিল, এটা হাইটটা ছিল D, এটা হচ্ছে B। ঠিক আছে, প্রস্থ সবসময় ছোট হয়, তাহলে DB কিউব এবার, আর এটা ছিল BD কিউব। ঠিক আছে, তো এভাবে কাজটা করবা, 4 × 16 কিউব বাই 12, আর এর মানটা তো সেম, এখানে দেখো আর আছে 16, আর এদিকে আছে 4, তাহলে 4 16 64। এবার দেখো H2 বের করার সময় এখানে একটু ভুল আছে, H2 না, হবে কি H স্কয়ার। আগে যেমন H স্কয়ার ছিল, এখানেও H স্কয়ার হবে, ভুলেও 2 লিখবে না, এটা স্কয়ার হবে। তাহলে এখানে H স্কয়ার বের করতে গেলে তোমার এখানে অর্ধেকটা কত দেখো, 16 অর্ধেক কত 8, তাহলে 8 থেকে 12 কিন্তু তোমার বড় হয়, তাহলে এই জন্য 12টা আগে লিখতে হবে। ঠিক আছে, সেই y প্রাইম বাই 8 বিয়োগ করো, ক্যালকুলেশন করে স্কয়ার দিয়ে। ঠিক আছে, তাহলে এই মানটা পেয়ে যাবে এবং দুইটা ভ্যালুকে যোগ করে দাও, তাহলে আমরা টি সেকশনে বরকেন্দ্রগামী মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারলাম। এবার তুমি যদি টি সেকশনগামী বরকেন্দ্রগামী অর্থাৎ y অক্ষের সাপেক্ষে তুলনা করো, তাহলেও হবে। তাহলে এবার দেখো y অক্ষের সাপেক্ষে তুলনা করলে ঠিক সেমভাবে চলে আসো। y অক্ষের বেলায় সরাসরি কিন্তু তুমি হাইটটা পাচ্ছ, আর তোমাকে সেই যে y প্রাইমের মানটা লাগতেছে না, অর্থাৎ এই প্রাইমটা লাগবে না। না লাগার কারণে কত সহজ হয়ে যায়, IY ইকুয়াল টু, কারণ ওই ভ্যালুটা তো 0 হয়ে যাবে, বা হাইট নেই, কারণ y অক্ষে থাকলে সরাসরি একই অক্ষে থাকলে সে তার কোনো ডিস্টেন্স থাকে না, সে সরাসরি 0 হয়ে যায়। আর এই যদি 0 হয় তাহলে অনেক কিছু লাগতেছে না, তাহলে তুমি সরাসরি সূত্র দেখো, IX যদি হয় IX1 IX2, তাহলে IY হবে IY1 IY2। তাহলে IY1 এর মানটা তুমি সরাসরি সূত্র দেখো আগের মতো, যেহেতু y অক্ষের সাথে তুলনা করতেছো, প্রথম অক্ষের চিন্তা করো, 4 × 12 হোল কিউব বা y অক্ষের বেলা। ঠিক আছে, BD কিউব বাই 12, আর একটা হচ্ছে DB কিউব বাই 12। ঠিক আছে, এখানে 16 × 4 কিউব বাই 12। এই সূত্রটা খেয়াল করবা যে কারটার সাথে কোনটা রেসপেক্ট হয়, একবার হবে BD কিউব, আরেকবার হবে DB কিউব। তো এই খেয়াল করবা সবাই। ঠিক আছে, এরপরে দেখো মানটা বসায় দাও, তুমি সরাসরি মান পেয়ে যাবে। এই তোমার কাজ ছিল। এরপর আর একটু যেতে পারে গ নাম্বারে, যে কোনো একটা অংশ আসে পরীক্ষার সময়, কারণ এত বড় অঙ্ক আসে না, তো এই জন্য আমরা সবগুলো সেকশনে বুঝবো। টি সেকশনের বেস থেকে বের করতে বলছে, অর্থাৎ এর থেকে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলছে। তাহলে এর থেকে বের করা সেটাও খুবই সহজ। প্রথমে IF যদি এর থেকে বের করবা, প্রথমে সে আগের মতো চলে যাও, এখানে তো তোমাদের অনেক কাজ করাই আছে, এখানে এই y প্রাইম আর লাগতেছে না। ঠিক আছে, তাহলে সরাসরি এতটুকু একটা অপশন, y প্রাইম বাদ দিয়ে বাকিটুকু, তাহলে y প্রাইম থাকবে না এখানে, সরাসরি কিন্তু মানটা পাচ্ছ
এই 12 ইন্টু 4 হোল কিউব বাই 12 প্লাস 12 ইন্টু 4 ইন্টু y1 এর স্কয়ার হবে এখানে, এই যে y1 এর স্কয়ার হয়ে গেছে একটা ভাগ। আবার পরে একটা ভাগ আছে নিচেরটা দেখো, এই যে 4 ইন্টু 16 কিউব বাই 12, 16 ইন্টু 4 প্লাস 8 স্কয়ার হবে। এটা যদি বাদ যায় তাহলে 8 স্কয়ার, এখানে মাইনাস যখন বেরো না, এখানে স্কয়ার থাকলে মাইনাস থাক না, আর বিয়োগ তো করতেছি না, তো এই জন্য 8 স্কয়ার। এভাবেই আমরা এই কাজটা করতে পারি। খুবই সহজ একটা অঙ্ক, আশা করি তোমরা সবাই বাসায় নিজ নিজ খাতায় করতে পারবা। তো আমরা আর একটা অঙ্ক দেখব, এইটা দেখেই আমাদের ক্লাসটা শেষ হবে। এটা হচ্ছে 6.8। ফিগারটা দেখো, ফিগারটা জটিল হলেও ম্যাথগুলো করতে খুবই সহজ। তো এরকম একটা অপশন আছে, মাঝখানে একটা গোলাকার সেন্টার বৃত্তর মতো আছে, যেটা 8 সেন্টিমিটার দেওয়া আছে। তো এখানে 3টে ভাগ করবা তোমরা, এখান থেকে এতটুকু হয়েছে 8, এদিকে আছে 18। আমার ল্যাপটপের সাউন্ড বেড়ে যায় মাঝে মধ্যে, তার জন্য ভিডিওর ভয়েসটা একটু ক্লিয়ার হয় না, তো এটা একটু তুমি বিবেচনা করে দেখবা। তো এখন 16 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার সেকশনগুলো দেওয়া আছে। এখানে 16, এটা 8, এটা 10। তো এরকম করে মানগুলো নেব। তো একবারে এখানে ফিগারটা থেকে এই ফিগারটা বেটার আছে, এই ফিগারটা এটা একটু ভুল আছে, ফিগারটা এটা কারেকশন ফিগার আমাদের। এখান থেকে দেখো একটা সুন্দর করে ভ্যালু আছে, 16 আর 8 কত 24 আর 26, এটা একটা আয়তক্ষেত্র তাই না, কারণ এই স্কয়ার শেপ না। এদিকে আছে 16 আর 8 24, এদিকে আছে 8 আর 16 26 মিটার, 26 আর 24 তো আয়তক্ষেত্র যেহেতু সমান না। আর এদিকে একটা ত্রিভুজের মতো পাওয়া যাচ্ছে, তাহলে আমরা ত্রিভুজের মানও কিন্তু জানি কীভাবে হয়, আমরা পড়ে আসছি, আর আয়তক্ষেত্র ভ্যালুটা আমরা পড়ে আসছি। সুতরাং এটা খুবই সহজ এবং এটাও তোমাদের করতে হবে। প্রথমে চিত্রে ক্ষেত্রের জন্য এবি এবং বিসি অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে। তো এবি অক্ষের এই ফিগারটা দেওয়া থাকবে। তো যেহেতু এবি, তাহলে এবি এইটা আর বিসি হয়েছে এখান থেকে, তাহলে এবি থেকে একবার বের করব আর একবার বিসি থেকে বের করব, ঠিক আছে। তো এবি থেকে বের করতে চাই, যদি এখানে বিসি অক্ষের কথা চিন্তা করো, আগে বিসি থেকে নিচ থেকে বের করো। তো বিসি থেকে বের করতে গেলে প্রথমে তুমি এই ভাগটা কথা চিন্তা করো, d1 হোল কিউব বাই 12, এই যে বিডি কিউব বাই 12 অন দিয়ে ইন্ডিকেট করছে এই জন্য, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। d1 হোল কিউব বাই 12 সূত্র, ঠিক আছে। a1 h1 স্কয়ার, আমরা জানি h, কিন্তু এখানে 1 নাম্বার 2 নাম্বার অপশন করবো, তাই a1 h1 হোল স্কয়ার, তারপরে b2 h2 হোল কিউব বাই 36। কেন? আমরা জানি ত্রিভুজের বেলা h হয় হাইট এবং 36 হয়, ঠিক আছে। এই কাজগুলো খেয়াল করবো, যে d1 হোল কিউব বাই 12 সূত্রটা আগে লিখে নিলাম, a1 h1 হোল স্কয়ার বাই হয়েছে হোল স্কয়ার, আর b2 h2 হোল কিউব বাই 36। এই অপশনগুলো শেষ। এবার দেখো সরাসরি তুমি এটাও পেয়ে গেলা, আর a1 h1 হোল স্কয়ার কাউন্ট করে নিলা, সাথে সাথে এই মানটাও তুমি লিখে দিলা। এখন আরেকটু বাকি আছে, a2 h2 হোল স্কয়ার বাকি আছে। a2 h2 হোল স্কয়ার মানে এই অপশনটা বাকি আছে। যেমন তুমি যদি এটার সাথে a1 h1 ধরো, তাহলে এই ত্রিভুজের সাথে এটা ধরতে হবে, বুঝতে পারছে? এটা খুবই খেয়াল করতে হবে। d1 হোল কিউব প্লাস বাই 12 তো আছে, এই সাথে a1 h1 যেমন কাউন্ট করেছো, ঠিক এই ত্রিভুজের জন্য যদি এটা কাউন্ট করো, তাহলে এর সাথেও কিন্তু a2 h2 চলে আসবে। ওকে, এবার দেখো সব অংশ তোমার হয়ে গেছে। হয়ে গেল এই যে মাঝখানে এই গোলাকার অংশ আছে, এটা বাদ দিতে হবে, ফাঁকা। এই ফাঁকা বায়ুশূন্য স্থানটা আমাকে বাদ দিতে হবে, কারণ আমি টোটাল ক্ষেত্রফল তো নিয়েছি, তার মধ্যে কিন্তু এইটা সহ ছিল, এবার এটা বাদ দিয়ে দেবো, তাই মাইনাস। তাহলে এটা দেখো হচ্ছে বৃত্ত, বৃত্তের মধ্যে আছে তোমার পাই d4 বাই 64, পাই d4 বাই 64, যেহেতু এখানে ছিল না তাই এটা এখান থেকে এটাও একটা সূত্র অ্যাপ্লাই হয়েছে। বৃত্তটা তোমাদের করাই নেই, বাট এটা সূত্র সরাসরি লাগবে, কারণ বৃত্ত আমাদের প্রমাণ লাগবে না, তাই আমরা করাই নেই। তো পাই d4 বাই 64 বৃত্তের বেলায় হয়, কনসেপ্টটা ক্লিয়ার তো সবাই? পাই d4 বাই 64। ওকে, এখন দেখো তোমরা এটা চাইলে বুঝতেও পারো, d4 যেহেতু, কারণ ব্যাসার্ধ পাই আর স্কয়ার হয়, তাহলে আর এর মান হচ্ছে d/2, তাহলে আর এর মান যদি d/2 হয়, তাহলে d4 করলে 2 কিউব 8 হয়, 8 এর হোল স্কয়ার মানে 64 হয়, আলটিমেটলি তাই হয়। তো এখন আমরা পাই d4 বাই 64 দেখবো, এটা মাইনাস দেবো a3 h3 হোল স্কয়ার, অর্থাৎ এর ভিতরে তো তাই আছে একটা a3 h3, তাহলে আমরা 3টে ভাগ হয়ে গেল। সবাই ক্লিয়ার তো বিষয়টা? এই যে প্রথমে 1 2 3, তাহলে 1 হয়েছে টোটাল অংশটা, a1 h1 d1 হোল স্কয়ার একটা চলে যাবে, তারপরে 2 নাম্বার হয়েছে b2 h2 হোল স্কয়ার বাই 36 হবে কেন ত্রিভুজটা, তারপরে a2 h2 চলে আসবে, আর মাঝখানে এটা বাদ দিয়ে দেবে ফাঁকা স্থানটা, ঠিক আছে, এটা বায়ু শূন্য, এটা ফাঁকা, এই জন্য বিয়োগ হয় পাই d4 বাই 64 বিয়োগ a3 h3 হোল স্কয়ার।
সবগুলোর সাথে। এখন সব মানগুলো তুমি বসাই দাও সুন্দর করে। আমি শুধুমাত্র একটা মান দেখাচ্ছি তোমাদের, যে বিয়নের মান দেখো, তোমরা নিজেরাই এবার পারবা। বিয়নের মান কিন্তু 24, তোমার এখানে প্রশ্ন দেখো 16 আর 8 কত 24, আর এদিকে আছে কত ডিয়ন 8 8 কত 26, তাহলে তুমি এটা পাইয়ে গেলা। A1 H1, তাহলে A1 হয়েছে এটা ক্ষেত্রফল, তাহলে 24 × 26 করো। আর H1 এর হোল স্কয়ার বলতে কি টোটালটার অর্ধেক করতে, যেহেতু তুমি বিসি থেকে যাচ্ছ, তাহলে এই হাইট কত আছে তার অর্ধেক, তাহলে 26 অর্ধেক কত 13। ক্লিয়ার এই সাইড। ঠিক অনুরূপভাবে তুমি B2H2 তে চলে যাও, তাহলে B2H2 যেটা এই ভাগটা, তাহলে এখানে আছে কত 10, আর এদিকে আছে কত 26, হাইট তো 26 তাই না, আর নিচে আছে কত 36 সূত্র মানটা বসে দিলাম। ঠিক A2H2 করো, এখানে A2 ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এভাবে করে আসো। তুমি চাইলে একবারেও করতে পারো অথবা আলাদা করতে পারো, ঠিক আছে। তো আমরা জানি যে এখানে যে কাজটা হয়েছে তোমরা নিজেরা করে নেবা আগের মতো, আমি যেভাবে বুঝেছি, যে A2 মানটা তোমরা বের করবে এরকম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 10 ইন্টু এদিকে আছে 26, 10 ইন্টু 26 2 দিয়ে ভাগ করবা, এটা একটা পয়েন্ট হবে। এদিকে 10 ইন্টু 26 ভাগ 2, এটা একটা অপশন। আর যেহেতু H2 আমরা জানি এখানে 3 ভাগের 1 ভাগ, তাহলে 26 3 দিয়ে ভাগ করবা, তাহলে 26/3 এর হোল স্কয়ার, কারণ আমরা জানি 26/3 এর হোল স্কয়ার, এবং এটা ক্যালকুলেশন করে দেখবা 26/3 এর হোল স্কয়ার কিন্তু এটা আসে, ঠিক আছে। সুন্দর করে বুঝে করবা, সবাই পারবা আশা করি। আর একটা হয়েছে A3H3 এখানে বলা হয়েছে, তার আগে আছে পাই D4, তাহলে পাই তো পাই, ডি এর মান হচ্ছে এখানে দেওয়া আছে, ডি এর মান দেখো এখান থেকে কতটুকু আছে, এই যে 8 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ এটার ব্যাস দেওয়া আছে কত 8, তাহলে ব্যাসটা আছে ডি এর মান 8, এখান থেকে টোটালটা 8, এই যে 8টা, আর 64 তো আছেই। A3H3 কীভাবে পাবা, ঠিক আগের মতো A3H3 করো, এই বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। এই বৃত্তের ক্ষেত্রফল, যেহেতু আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি কি পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার তুমি করো, 8 এর অর্ধেক কত 4, তাহলে 4 4 16, 8 এর অর্ধেক কত 4 না, পাই আর স্কয়ার, তাহলে 4 4 16, 16 সাথে পাই গুণ করো, 3 16 48, অর্থাৎ 50.27, হ্যাঁ হয়ে যাবে। পাই আর স্কয়ার বোঝা যাচ্ছে, তাহলে পাই তো পাই 3.14, আর 8 তো ব্যাস তোমার ডি, ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসটাকে তুমি 8 2 দিয়ে ভাগ করো, তাহলে 4 পাবা না, তাহলে 4 মানে পাই আর স্কয়ার, অর্থাৎ আর এর মান 4 আর পাই হয়েছে পাই, তাহলে এবার করো পাই ইন্টু আর স্কয়ার, অর্থাৎ পাই 4 স্কয়ার করো, দেখবা পাই ইন্টু 4 স্কয়ার করবা, ঠিক আছে, তাহলে 50.27 পাবা। আর এখানে 8 স্কয়ার কোথেকে আসলো, ওই যে 8, ঠিক আছে। তাহলে এইচটা তোমরা সরাসরি এইচ, এখানে হাইটটা তোমরা নেবা, এখানে বৃত্ত, তাহলে টোটাল যা আসে তাই, ব্যাস যা সেটাই তার হাইট, ঠিক আছে। তাহলে 8 হোল স্কয়ার দিয়ে গুণ করে দেবা, তো এভাবে তোমাদের মানটা চলে আসবে। এবার ঠিক এবি অক্ষ থেকে মোমেন্ট অফ ইনারশিয়া চিন্তা করো, সিমিলারলি একই সূত্র উল্টাই দেবার সূত্র, আগে ছিল বিডি কিউব, এবার ডিবি কিউব, A1 D1 স্কয়ার, এস না করে, ঠিক আছে। এবারে H3 বি কিউব, মানে ওটা উল্টাটা, বোঝা যাচ্ছে কত সহজ কনসেপ্ট। আচ্ছা, এভাবে H2 এটা H2 বি কিউব 36, A2 D2 স্কয়ার, এইচটা এখন ডি হয়ে যাচ্ছে। এবার আসো এখানে, এখানে পাই D4/64 সেম আছে, এখানে 3D3 সেম আছে, তো এখানে নিয়ে কোনো সমস্যা নেই। তো এই ভ্যালুগুলোও সেম, খেয়াল করো, সবই তোমরা এখানে বসাই দাও। এখন মানটা তোমরা দেখে দেখে বসাও, কোনটা প্রস্থ কোনটা উইথ, আগের মতো বসাও, দেখবা গুণ করে ক্যালকুলেশন করে পেয়ে যাবা। আর এখানে একটু আমি বুঝাই দিই, পাই D4 এটা মানটা যেভাবে বাড়ছে, ডি এর মান তো 8 ছিল, 64 সমস্যা নেই, ঠিক আছে। A3 যেটা আসছে 50.27, সেটাও ঠিক আছে। এখানে D3 কিন্তু তোমরা আগে যেমন 8 ছিল, এবার 8 না, এবার কিন্তু 16 হয়ে গেছে। কেন 16 হয়ে গেছে, খুবই মজার বিষয়। D3 এবার এক্স অক্ষ থেকে এতটুকু দূরত্ব চলে আসবে, ঠিক আছে, এই জন্য তোমার 16, বুঝতে পারছো। আর এখান থেকে এতটুকু ছিল 8, এখান থেকে এতটুকু পর্যন্ত ছিল কত 8, এই যা, এই জন্য তখন আগে 8 ছিল। এবার এই অক্ষ থেকে এতটুকু দূরত্ব হবে, কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত 16, আর আগে ছিল এইখান থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব ছিল 8, তাই 8 হয়েছে। কনসেপ্টটা ক্লিয়ার? তো এই হয়েছে অবস্থা, সবগুলো গুণ করে তাহলে ক্যালকুলেশন চলে আসবে। এই হয় আমাদের টোটাল অঙ্ক এবং থিওরি। আশা করি তোমরা এই ক্লাসটা সবাই বুঝতে পারছো। যদি না বুঝো তোমরা ভিডিওটা আরও একবার দেখবা, 2-3 বার করে দেখবা প্রয়োজনে, এবং খাতা নিজেরা বুঝে করার চেষ্টা করবা। না পারলে আমরা আবার কোনো একটা ক্লাসে এই টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আমরা অন্য একদিন নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।